আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আইএফআরএস আইএএস এর সেশনে। আজকের সেশনে আমরা আলোচনা করব সিগনিফিক্যান্ট ফাইন্যান্স কম্পোনেন্ট, দ্যাট ইজ এসএফসি। এটা আইএফআরএস 15 রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার এর একটা পার্ট। তো আমরা সিরিজটি করছি আইসিএবি, এসিসিএ এবং আইসিএমএবি স্টুডেন্টদের জন্য। এখানে এই এসএফসি বা সিগনিফিক্যান্ট ফাইন্যান্স কম্পোনেন্টের যে মেইন অবজেক্টিভগুলো সেগুলো হচ্ছে ইট প্রোভাইডস গাইডেন্স অন রেভিনিউ রিকগনিশন। এবং সিগনিফিক্যান্ট ফাইন্যান্স কম্পোনেন্ট তখনই উদ্ভব হবে যখন একটা টাইমিং ডিফারেন্স থাকবে। অর্থাৎ আমি একটা সেল করেছি, টাকাটা আমি 2 বছর বা 3 বছর পর নিচ্ছি, অথবা আমি কোনো একটা কিছু পারচেস করেছি, তো সেই পেমেন্টটা আমি হয়তো ডেফার করতেছি, 1.5 বছর বা 2 বছর পর পেমেন্ট দিচ্ছি। তো টাইমিং ডিফারেন্সের কারণে আমাদের এসএফসির উদ্ভব হয়। তো এই সিগনিফিক্যান্ট ফাইন্যান্স কম্পোনেন্টটাকে আমরা রিকগনাইজ করব এই কারণে যে টু রিফ্লেক্ট দ্য রেভিনিউ অ্যাট দ্য ক্যাশ সেলিং প্রাইস, অর্থাৎ ক্যাশ সেলিং প্রাইস কত হবে এটা ডিটারমাইন করে ট্রু রেভিনিউটা। অর্থাৎ আমাদের যে সিগনিফিক্যান্ট ফাইন্যান্স কম্পোনেন্ট না থাকলে আমরা টোটালটা যদি রেভিনিউ হিসেবে কাউন্ট করি, তাহলে এখানে ফাইন্যান্স কম্পোনেন্টটাও বা ফাইন্যান্স ইনকামটাও রেভিনিউ হিসেবে কাউন্ট হয়ে যায়। তো সেই জিনিসটাকে সেপারেট করার জন্য মূলত আসলে আমাদের এসএফসি। তো এসএফসিটা কি? এসএফসি পেমেন্ট রিসিভড সিগনিফিকেন্টলি বিফোর ডেলিভারি, যেটা আমরা বলেছি যে অ্যাডভান্স পেমেন্ট যদি হয়, আমি ডেলিভারি দেওয়ার 2 বছর পূর্বে আমি টাকা পেয়ে গেলাম, অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিলাম। অথবা আমি পেমেন্ট রিসিভড সিগনিফিকেন্টলি আফটার ডেলিভারি ডেফার্ড পেমেন্টস, যদি ডেফার্ড পেমেন্ট হয় তাহলেও এসএফসি হবে। সুতরাং হ্যান্স রেভিনিউ ইজ অ্যাডজাস্টেড ফর টাইম ভ্যালু অফ মানি। এবং এখানে এই রেভিনিউটাকে আমরা ফুল রিকগনাইজ না করে এটাকে টাইম ভ্যালু অফ মানি দ্বারা ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে রেভিনিউটাকে রিকগনাইজ করব। আমরা এক্সাম্পল দেখব একটু পর। এর মধ্যে এখানে সিগনিফিক্যান্ট ফাইন্যান্স কম্পোনেন্টসের অবজেক্টিভগুলো আমরা অলরেডি বলেছি যে ফেয়ার ভ্যালু অ্যাট কনসিডারেশন, এটা রিফ্লেক্ট করার জন্য, এবং অ্যাডজাস্টমেন্ট ফর ফাইন্যান্সিং এলিমেন্ট, যেহেতু এখানে ফাইন্যান্সিংয়ের একটা পার্ট আছে। দ্য রেভিনিউ ইজ নট ট্রুলি ফর সেলস পারপাস। সো এখানে ফাইন্যান্সিং পার্ট থাকলে সেটাকে আমরা ফাইন্যান্স রেভিনিউ হিসেবে দেখাবো, নট সেলস রেভিনিউ। এই আলাদা করাটা হচ্ছে এসএফসির একটা অন্যতম কাজ। অ্যান্ড দ্য গোল ইজ টু ডিপেক্ট ট্রানজ্যাকশন অ্যাজ ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট অকার্স। তো ধরে নিব যে এজ ইফ ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট ইজ অকার্ড, অর্থাৎ একটা ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেহেতু আমি বাকিতে কিনেছি, তাহলে আমাকে কেউ টাকা দিয়েছে, সেই টাকাটা আমি ইউজ করেছি এবং সেজন্য আমাকে একটা ফাইন্যান্স চার্জ ক্রিয়েট করতে হবে। ইন্ডিকেটরস কখন এসএফসি হবে, লেন্থ অর টাইম বিটুইন পেমেন্ট পারফরমেন্স অব্লিগেশন, যখন একটা টাইম থাকবে এখানে, লেট হবে, দেরি হবে, এই ধরনের। এবং দ্য ডিফারেন্স বিটুইন প্রমিসড কনসিডারেশন অ্যান্ড ক্যাশ সেলিং প্রাইস। তো আমি যেই টাকাটা দিচ্ছি, ক্যাশ যা দিচ্ছি, ক্যাশে যে অ্যামাউন্টটা সেল হয় সেটার চেয়ে যদি আমার ডিফারেন্স থাকে, দেখা গেল অনেক কমে বা বেশিতে সেল পারচেস হচ্ছে, সেখানে একটা এসএফসি থাকতে পারে। প্রিভেলিং মার্কেট ইন্টারেস্ট রেটস, এবং এখানে যদি মার্কেট ইন্টারেস্ট রেটটা ডিটারমাইন করা হয়। তো এক্সাম্পশন, এই কিছু জিনিস জটিলতার জন্য এসএফসিতে নেওয়া হয় না, অর্থাৎ ডিসকাউন্টিংটা করা হয় না যদি টাইমটা 1 বছরের কম হয়। অর্থাৎ কেউ 6 মাস পরে বা 8 মাস পরে পেমেন্ট দিবে, তো এটাকে আমরা নর্মালি ডিসকাউন্ট করে এসএফসি অ্যামাউন্ট বের করি না। অ্যান্ড অ্যাজ অ্যাডভান্স পেমেন্ট প্রোটেক্টস এগেনস্ট নন পারফরমেন্স, যদি অ্যাডভান্স পেমেন্টটা অর্থাৎ পেমেন্ট না দিলেও প্রোটেকশন যদি থাকে, তাহলে এটা এসএফসি করা হয় না, অর্থাৎ এটা যদি সিকিউরিটি মানি হিসেবে ইউজ করা হয়। অ্যান্ড পেমেন্ট ইজ অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দ্য কাস্টমার, কাস্টমারের যদি পেমেন্ট দেওয়া বা না দেওয়া কাস্টমারের ইচ্ছাধীন থাকে, তাহলেও এসএফসি ইউজ করা যায় না। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে? সিম্পল 3টা স্টেপে। ডিটারমাইন দ্য ট্রানজ্যাকশন প্রাইস এক্সক্লুডিং ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং ছাড়া ট্রানজ্যাকশন প্রাইসটা কত হবে এটা বের করবো। অ্যান্ড রিকগনাইজ ইন্টারেস্ট ইনকাম এক্সপেন্স সেপারেটলি, ইন্টারেস্ট ইনকাম এবং এক্সপেন্সটা আলাদাভাবে রিকগনাইজ করবো। অ্যান্ড প্রেজেন্ট ফাইন্যান্সিং কম্পোনেন্ট সেপারেটলি ইন দ্য এফএস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা ফাইন্যান্সিং কম্পোনেন্টটা এবং সেলিং কম্পোনেন্টটাকে আলাদা দেখাবো। তো এটা আমাদের একটা এক্সাম্পল আছে, এটা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। অন 1st January 2021, এবিসি সেল গুডস টু কাস্টমার 10,000, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে সে $10,000 সেল করেছে
পেয়েবল আফটার 2 ইয়ার্স, কিন্তু এই $10,000 পাওয়া যাবে 2 বছর পর। দি কাস্টমার ডাজন্ট পে আনটিল 31st December 2022। ঠিক 2 বছর পর সে $10,000 দিবে, এর আগে সে কোনো টাকা দিবে না। দ্য এন্টিটিস নর্মাল ক্যাশ সেলিং প্রাইস ইজ 8678। তো 8,678 টাকা হচ্ছে এটা নর্মাল প্রাইস, কিন্তু আমরা যেহেতু পেমেন্টটা পরে পাবো এই জন্য আমরা $10,000 নিচ্ছি। তো ডিফারেন্স রিপ্রেজেন্টস এ সিগনিফিকেন্ট ফাইন্যান্স কোম্পানি, এবং এখানে মার্কেট ইন্টারেস্ট রেট হচ্ছে 7% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো আমাদের জার্নাল এন্ট্রি দিতে হবে, এবং এটা কিভাবে IFRS 15 সিগনিফিকেন্ট ফাইন্যান্সিং কম্পোনেন্টের আন্ডারে দেখাতে হবে সেটা আমরা দেখব। তো ইনিশিয়াল রিকগনিশন যখন জানুয়ারির 1 তারিখে 2021-এ আমরা টাকাটা তো আমরা পরে পাবো, আমাদের যখন সেলটা হবে তো সেলটা আমরা 10,000 সেলস রেভিনিউ দিতে পারবো না। আমরা ট্রেড রিসিভেবল দিব 8,730, এটা একটা ডিসকাউন্টেড ফিগার। 10,000-কে 7%-এ ডিসকাউন্ট করলে 8,730 হয়, এবং রিসিভেবল দেখবো 8,730, রেভিনিউ দিব 8,730। তো আমরা নর্মালি রিসিভেবল 10,000 দিতাম, বাট এসএফসি ডিটারমাইন করার কারণে আমরা হচ্ছে 8,730 দিচ্ছি, এবং ইয়ার এন্ডে 1 বছর পরে আমার এই 8,730 থেকে একটা ইনকাম হবে যেটার নাম হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। তো ট্রেড রিসিভেবলটা 8,730 থেকে আরও 611 টাকা, অর্থাৎ 7% বেড়ে এটা হয়তো 9,000 প্লাস হবে, এবং এটা ইন্টারেস্ট ইনকাম জেনারেট হবে। তো আপনারা খেয়াল করবেন এখানে রেভিনিউ কিন্তু সেম থাকছে, বাট ইন্টারেস্ট ইনকামটা বেশি হচ্ছে, অর্থাৎ আমার 10,000 টাকার মধ্যে 8,730 রেভিনিউ থাকছে, এবং বাকি অ্যামাউন্টটা আমরা ইন্টারেস্ট ইনকাম হবে, যেটা আমরা 2 বছরে রিকগনাইজ করে নিব। তো 1 বছর শেষে তারপরের বছর যেটা আমরা করব ইয়ার এন্ড 31st December 2022, সেখানে আবার একটা আনওয়াইন্ডিং ইন্টারেস্ট করব, অর্থাৎ 9,341-এর 7% করব। 9,341 হয়েছে আমাদের প্রথম যে 8,730 ছিল সেখান থেকে বেড়ে 611 টাকা বেড়ে আমাদের 9,341 টাকা হলো। তো এটা 7% করার পর সেটা আবার ইন্টারেস্ট ইনকাম হবে, এবং ট্রেড রিসিভেবলটা বাড়বে। এভাবে ফাইনালি ট্রেড রিসিভেবলটা আমাদের 10,000 হয়ে যাবে। আর যখন সেটেলমেন্ট ডেট, অর্থাৎ আমরা টাকাটা পেয়ে যাব, তখন আমরা ক্যাশ ডেবিট করতে পারবো 10,000, এবং ট্রেড রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ ট্রেড রিসিভেবলটাকে 0 বা নালিফাই করে দেব 10,000। তো আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। তো আমাদের সাথে থাকবেন, আমরা এই IFRS, IAS ইত্যাদি নিয়ে বিভিন্ন ভিডিও ক্রমান্বয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে।